হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব আইসিএসসি 2025 এর বোর্ড এক্সামের জন্য ক্লাস 10 এর যে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক কেমিস্ট্রি সাবজেক্টের পিরিয়ডিক টেবিল অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টিজ এন্ড ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এর পার্ট 2 ভিডিও। এর আগে আমার চ্যানেলে আমি পার্ট 1 একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি টাইপস অফ কোশ্চেন, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ, ওয়ান ওয়ার্ড টার্ম, সেকশন বি এর স্পেশাল কিছু কোশ্চেন আমি দিয়েছিলাম। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি, আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবে। তো আজকে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি, সেখানে আমরা আরো সেকশন বি তে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেই সম্পর্কে জেনে নেব। তো তোমরা যারা আইসিএসসি 2025 এ বোর্ড এক্সাম দিতে চলেছো, তারা অবশ্যই কেমিস্ট্রিতে একটি হায়ার মার্কস স্কোর করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি কিন্তু তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে কোন কোন টপিক থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এই চ্যানেলে বলে দেবো। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, আমাদের একটা কোশ্চেন দেখেছি আমরা এখানে, টেবিল বেসড কোশ্চেন এগুলোকে বলা হয়, বা চার্ট বেসড কোশ্চেন, এরকম একটি কোশ্চেন কিন্তু দিতে পারে। তো আমরা ফার্স্টে কোশ্চেনটা পড়ে নিই। কি বলেছে? বলেছে ইন দ্য পিরিয়ডিক টেবিল given below the letters A, B and so on represent the elements in the periods 2 and 3, এবং সেই সঙ্গে গ্রুপ বলে দিয়েছে কত, 1, 2 এবং 13 to 18 are not usual symbols of the element। অর্থাৎ এখানে যে A, B, C, D, E, F, G, H আছে, H টা হাইড্রোজেন নয়, ওটা অক্সিজেন নয়, N টা নাইট্রোজেন নয়, অর্থাৎ ইউজুয়াল সিম্বল নয়। তাহলে এই পিরিয়ড টেবিল দেখার পরে আমাদের বলতে হবে এই কোশ্চেনগুলো আনসার। ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? হুইচ ওয়ান ইজ মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে এবং ইলেকট্রোপজিটিভিটি কমে। তাহলে সব থেকে বেশি আমাদের ইলেকট্রোপজিটিভ এলিমেন্টগুলো কোথায় থাকবে? অবশ্যই গ্রুপ 1 এ। এবার ডাউন দ্য গ্রুপ কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি কমে, তাহলে ইলেকট্রোপজিটিভিটি কি হবে? বাড়বে। তাহলে একদম বাদিকের একদম নিচের যে এলিমেন্ট অর্থাৎ কিউ, সেটি হচ্ছে আমাদের মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তাহলে কিউ হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো আগের মতো আমরা বললাম অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে এবং মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কারা? হ্যালোজেন অর্থাৎ গ্রুপ 17। ডাউন দ্য গ্রুপ কমে, তাহলে জি আর ও এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই জি, কারণ নিচের দিকে কমে যাচ্ছে। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ কে হবে? জি। নেক্সট, হুইচ এলিমেন্টস আর নোবেল গ্যাসেস। আমরা জানি গ্রুপ 18 এ নোবেল গ্যাসেসরা থাকে, কারণ তাদের আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে, এক্সেপ্ট হিলিয়াম যার আউটার মোস্ট শেলে 2টো ইলেকট্রন থাকে। তাহলে 18 এ কারা কারা আছে? এইচ আর পি। তাহলে এখানে নোবেল গ্যাসেস কারা কারা? এইচ অ্যান্ড পি। নেক্সট, হুইচ এলিমেন্টস হ্যাজ ভ্যালেন্সি 4। তা আমরা যদি এখানে দেখি 4 ভ্যালেন্সি হতে গেলে আউটার মোস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রন কত হতে হবে? ভ্যালেন্স ইলেকট্রন শুড বি 4, কারণ আমরা জানি যদি আমাদের ভ্যালেন্স ইলেকট্রন 1, 2, 3, 4 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার ভ্যালেন্সিও 1, 2, 3, 4 হবে, আর 4 এর থেকে হায়ার হলে কি হবে? 8 থেকে বিয়োগ করতে হবে। তাহলে ভ্যালেন্সি 4 মানে কি? আউটার মোস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রন 4। ভ্যালেন্স ইলেকট্রন 4 কাদের থাকে? যারা গ্রুপ 14 এ থাকে, কারণ গ্রুপ 1 এ যারা আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রন একটা, 2 তে 2টো, এখানে 3টে, 4টে, 15 তে 5টা, 16 তে 6টা, 17 তে 7টা, 18 তে 8টা। তাহলে গ্রুপ 14 এ কারা আছে? ডি, এল, টি। তাহলে ডি, এল and T. Now, which one is more metallic, Q or R? দেখো, ডাউন দ্য গ্রুপ গেলে কি হয়? আমাদের মেটালিক ক্যারেক্টার কি হয়? মেটালিক ক্যারেক্টার বাড়ে। তার কারণ হচ্ছে ডাউন দ্য গ্রুপ যখনই যাই আমরা, তখন শেল নাম্বার ইনক্রিজ হয়, নিউক্লিয়াস থেকে কি হয়? ডিস্টেন্স বেড়ে যায় আউটার মোস্ট শেলের। তাহলে অ্যাট্রাকশন কি হবে? কমে যাবে, আয়োনাইজেশন এনার্জি কমে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? ইজিলি ইলেকট্রন রিমুভ হয়ে যাবে এবং ক্যাটায়ন ইজিলি ফর্ম করবে। যে এলিমেন্ট সহজে ক্যাটায়ন ফর্ম করে সে বেশি মেটালিক। এবার যদি অ্যাক্রস দ্য পিরিয়ড আসি, তাহলে কি হবে? আমাদের সেম পিরিয়ড যদি দেখি আমরা, এখানে দেখো কিউ আর আর বলেছে, কিউ আর আর দেখো সেম পিরিয়ডে রয়েছে, 4th পিরিয়ডে। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড যদি আসি আমরা, সেক্ষেত্রে শেল নাম্বার ফিক্সড, কিন্তু যখনই বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাচ্ছে, কারণ অ্যাটমিক নাম্বার বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হবে? অ্যাট্রাকশন বেড়ে যাবে। অ্যাট্রাকশন বেড়ে গেলে ইলেকট্রনকে রিমুভ করতে বেশি এনার্জি দিতে হবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। তাহলে সহজে ইলেকট্রন ছাড়বে না, সহজে ক্যাটায়ন ফর্ম করবে না, মেটালিক ক্যারেক্টার কি হবে? কমে যাবে। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড মেটালিক ক্যারেক্টার কমে যায়। তাহলে বাদিকে যে আছে সে লেস মেটালিক, মোর মেটালিক কে? কিউ। নেক্সট, লোয়েস্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ পিরিয়ড 2। আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়? আবার বললাম আয়নাইজেশন পোটেনশিয়াল কি হয়? বাড়ে। তো সবথেকে কম কোথায় দেখতে পাবো আয়নাইজেশন পোটেনশিয়াল? একদম গ্রুপ 1 এ, এবং পিরিয়ড 2 বলেছে, তাহলে কি হবে? এ।
লার্জেস্ট অ্যাটমিক সাইজ অফ পিরিয়ড 3। তাহলে পিরিয়ড 3 যদি দেখি এখানে অ্যাক্রস দ্য পিরিয়ড যাব, তাহলে সেক্ষেত্রে আমরা যদি অ্যাক্রস দ্য পিরিয়ড যাই, আবার একই রকম ভাবে শেল নাম্বার ফিক্স। পিরিয়ড 3 তে শেল নাম্বার কটা? 3টে। কিন্তু অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে কি হবে? একটা একটা করে নিউক্লিয়ার চার্জ বাড়বে, সেক্ষেত্রে অ্যাট্রাকশন বাড়বে। অ্যাট্রাকশন বাড়লে শেলটা কি হবে? কাছে আসবে, কন্ট্রাক্ট হবে, এবং ডিসটেন্স কমে যাবে, তাহলে সাইজ কি হবে? কমে যাবে। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড আমার সাইজ কমে যায়। তাহলে সব থেকে বাদিকে যে থাকবে সে হচ্ছে লার্জেস্ট ইন সাইজ। তাহলে লার্জেস্ট ইন সাইজ পিরিয়ড 3 তে বাদিকে কি আছে? আই। তাহলে এই টাইপের কোশ্চেন দিলে তোমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে। এই টাইপের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা বেশি আছে। তার কারণ হচ্ছে এই টাইপের কোশ্চেন দিলে পিরিয়ডিক টেবিলের থেকে আমাদের যেমন মার্কস অ্যালটেড যেটা আছে সেইটা সম্পূর্ণ কভার হয়ে যাবে, সেই সঙ্গে প্রত্যেকটা টপিক কিন্তু এক্সামিনার যাচাই করে নিতে পারবে যে সবকটা টপিক তোমরা পড়েছো কিনা। এরপরে আমরা দেখে নেব কিছু আর কি ডেফিনেশন, কোন কোন টাইপস অফ ডেফিনেশন আমাদের আসতে পারে সেই টাইপের উপরে আমরা কিছু দেখে নেব, এবং সেই সঙ্গে আরো কিছু কোশ্চেন আমরা পিরিয়ডিক প্রপার্টিজ থেকে যা আসতে পারে আমাদের সেকশন বি তে সেইটাও আমরা দেখে নেব। তো পিরিয়ডিক প্রপার্টিজ থেকে আমরা আরো কিছু কোশ্চেন দেখে নেব। দেখো এখানে কি বলেছে, ম্যাচ দ্য কলাম, অর্থাৎ কলাম এ এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। তোমরা যে পরীক্ষা দেবে সেখানে ম্যাচ দ্য কলাম একটা থাকবে। আমি চ্যাপ্টার ওয়াইজ যেহেতু করাচ্ছি তাই পিরিয়ডিক প্রপার্টিজ থেকে নিয়ে এসেছি, এবং এরপরে আমরা কিন্তু যখন আমরা গোটা সিলেবাসের উপর ভিডিও আনবো তখন কিন্তু আমরা গোটা সিলেবাসের উপরে ম্যাচ দ্য কলাম নিয়ে আসবো। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি কলাম এতে কারা কারা আছে। প্রোটন, সোডিয়াম, বেরিয়াম, ক্লোরিন, ইলেকট্রন, কমপ্লিটেড শেল। কলাম বি তে আছে অ্যান অ্যালকালাইন আর্থ মেটাল, হ্যালোজেন, নোবেল গ্যাস, অ্যান অ্যালকালি মেটাল রেসপন্সিবল ফর নিউক্লিয়ার চার্জ, অকুপাইড সাবশেল। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি খুব সহজে আমরা বুঝতে পারছি, বাকিগুলো যদি বাদ দিই সেকেন্ডটা দেখবো সোডিয়াম। সোডিয়ামটা কি? সোডিয়ামটা হচ্ছে অ্যান অ্যালকালি মেটাল। বেরিয়ামটা কি? বেরিয়ামটা হচ্ছে অ্যান অ্যালকালাইন আর্থ মেটাল। ক্লোরিনটা কি? ক্লোরিনটা অবশ্যই আমাদের কি হয়ে যাবে? হ্যালোজেন। আচ্ছা, ইলেকট্রন কি করে? ইলেকট্রন অকুপাই করে সাবশেল। প্রোটন কি করে? ইট ইজ রেসপন্সিবল ফর নিউক্লিয়ার চার্জ। আর কমপ্লিটেড শেল কাদের থাকে? নোবেল গ্যাস। আমি যদি অ্যাজ ওয়েল করে দিই তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে পরীক্ষায়। 1 নম্বরে হচ্ছে প্রোটন, 1 নম্বরে হচ্ছে আমাদের প্রোটন, এবং এই প্রোটনের সঙ্গে কে থাকবে ম্যাচিং এ? একের সঙ্গে থাকবে ই, অর্থাৎ রেসপন্সিবল ফর নিউক্লিয়ার চার্জ। হয়ে গেল। নেক্সট 2 নম্বরে আছে সোডিয়াম। সোডিয়াম কি হবে? সোডিয়াম হচ্ছে আমাদের অ্যালকালি মেটাল, তাহলে সোডিয়াম হবে ডি, অ্যান অ্যালকালি মেটাল। 3 নম্বর আসছে বেরিয়াম। তাহলে বেরিয়াম কি হবে? বেরিয়াম হয়ে যাবে এ, অ্যান অ্যালকালাইন আর্থ মেটাল। তারপরে হচ্ছে 4 নাম্বার। 4 নম্বরে কি আসছে? ক্লোরিন। ক্লোরিন আমরা সকলেই জানি কি হয়? গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন। তাহলে হ্যালোজেন আছে বি নাম্বারে, তাহলে এটা হয়ে যাবে আমাদের হ্যালোজেন। নেক্সট 5 নম্বরে কি বলেছে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি করে? অকুপাইড সাবশেল, তাহলে এফ দাগ হয়ে যাবে অকুপাইড সাবশেল। 6 নম্বরে কি আছে? কমপ্লিটেড শেল। তাহলে কমপ্লিটেড শেল কাদের থাকে? কমপ্লিটেড শেল থাকে হ্যালোজেনদের, তাহলে বি দাগ হবে হ্যালোজেন। এইটা কিন্তু আমাদের অনলি ফর পিরিয়ডিক প্রপার্টিজ এর আমাদের দিতে পারে। এবার এখান থেকে একটা দুটো তুলে দিতে পারে। এবার হচ্ছে আমরা ডেফিনেশন দেখবো এই চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের ডেফিনেশন আসতে পারে। দেখো ফার্স্ট অফ অল ডেফিনেশন মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর, আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়াল অথবা আয়নাইজেশন এনার্জি বলে আসতে পারে, অথবা আয়নাইজেশন এনথ্যালপি বলে আসতে পারে। আয়নাইজেশন পোটেনশিয়াল থাকলে আর কি থাকবে? আর থাকবে আমাদের হচ্ছে ইলেকট্রন গেইন এনথ্যালপি। ডেফিনেশন গুলো আমি বলে দেবো কিভাবে তোমাদের লিখতে হবে, কারণ ডেফিনেশন ঠিকঠাক না লিখলে কিন্তু মার্কস কাটা যাবে। ইলেকট্রন গেইন এনথ্যালপি। 3 নম্বরে আসবে আমাদের
ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। 4 নম্বরে আমরা পড়বো হচ্ছে ব্রিজ এলিমেন্টস, এবং ডায়াগোনাল রিলেশনশিপও দিতে পারে, ব্রিজ এলিমেন্টস এর জায়গায় ডায়াগোনাল রিলেশনশিপ। আর তার সঙ্গে 6 নম্বরে একটা দেখে যাব আইসো ইলেকট্রনিক স্পিসিস। এই 6টা মোটামুটি দেখলেই হয়ে যাবে। এবার তোমরা যখন ফার্স্ট দুটো লিখবে অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন গেইন এনথালপি, তখন অবশ্যই তোমাদের মেনশন করতে হবে নিউট্রাল অ্যাটম ইন গ্যাসিয়াস স্টেটস ইন ইটস গ্রাউন্ড স্টেট। অর্থাৎ একটা অ্যাটম যেটা গ্রাউন্ড স্টেটে আছে এবং সেটা নিউট্রাল অবস্থায় গ্যাসিয়াস স্টেটে আছে, সেখানে থেকে যদি আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বার করতে চায় তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন from its outermost shell from an isolated gaseous atom in its ground state. আর similarly electron gain enthalpy ক্ষেত্রেও একই জিনিস লিখতে হবে, the energy released when an electron is added to the outermost shell of an atom in its neutral gaseous and ground state. এবং তোমরা একটু আলাদা করতে পারো খাতাটা, এই ডেফিনেশন লেখার পরে ছোট্ট করে ইউনিটটাও লিখে দিতে পারো। তাহলে কি হবে, তাহলে তোমার খাতাটা বাকিদের থেকে আলাদা হবে। প্রত্যেকেই ডেফিনেশন লিখবে, তো তোমরা কিন্তু অবশ্যই ডেফিনেশনের সঙ্গে এক লাইন এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিতে পারো। যেমন ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনে পরে তোমরা লিখে দিতে পারো ফ্লুইন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি বা ফ্লুইন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে তোমার খাতাটা বাকিদের থেকে আলাদা হবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট পিরিয়ডিক প্রপার্টিজ পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে। এর বাইরের কোশ্চেন কিন্তু দেওয়ার সম্ভাবনা নেই। এই টাইপের কোশ্চেন যেমন এমসিকিউটা তো একই আসবে না, তো ওই প্যাটার্নের আসবে বা ওয়ান ওয়ার্ড টার্ম বা ম্যাচ দা কলাম যাই বলো, কিন্তু ডেফিনেশন এই টাইপেরই আসবে। আর আমি কিছু অ্যারেঞ্জ দা ফলোইং করেছিলাম ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডারে, ওই টাইপের কোশ্চেনে কিন্তু আসতে পারে। তো পরের ভিডিওতে আমরা আরো একটি চ্যাপ্টার নিয়ে আসবো, সেটা আমাদের বাছা যে চ্যাপ্টারটা হবে সেটা অর্গানিক কেমিস্ট্রি হতে পারে টোটাল, অথবা অ্যাসিড বেস সল্ট, যেগুলো তোমাদের সমস্যার জায়গা, কিংবা মোল কনসেপ্ট, ইলেকট্রোলাইসিস, মেটালার্জি, কেমিক্যাল বন্ডিং, সব চ্যাপ্টারগুলোর থেকে ভিডিও আসবে। এবং সবশেষে গিয়ে আমরা কিন্তু কমপ্লিট একটা সিরিজ নিয়ে আসবো যেখানে আমরা এমসিকিউ, ওয়ান ওয়ার্ড টার্ম সব মিলিয়ে গোটা সিলেবাসের উপর কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা দেখে নেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করতে থাকো, এবং আইসিএসসি তে আমি আশা করছি তোমরা প্রত্যেকে 90+ স্কোর করতে পারবে। নমস্কার।